নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব এরকম একটা স্টক নিয়ে। এটা বলতে পারেন যে শেয়ার মার্কেট একটা বলা যায় লাস্ট যদি আপনি দেখেন লাস্ট ৫ থেকে যদি ৬ বছর দেখেন মোটামুটি আফটার কোভিডের পর থেকে যদি আমরা দেখি এই শেয়ারটাকে বলা যায় শেয়ার মার্কেটের মানে ওয়ান অফ দ্য ডার্লিং স্টক, মানে সবথেকে প্রিয় স্টকের মধ্যে একটা। মানে যে স্টকটা যদি কোভিডের পর থেকে যদি মোটামুটি ২০১৯ এর পর থেকে যদি ২০২৫ পর্যন্ত দেখেন এই ৬ বছর এই স্টকের প্রাইস এটা ১,০০০ টাকার থেকে হয়ে গেছে ১৮,০০০, মানে 18 টাইমস। লাস্ট ৫-৬ বছরে ১৯ এর পর থেকে মনে হয় ২০২৫ পর্যন্ত ৬ বছরে শেয়ারটা হয়ে গেছে ১,০০০ টাকার শেয়ার হয়ে গেছে ১৮,০০০ টাকা। এবং যদি আপনি কোম্পানির বিজনেস দেখেন ২০১৯ থেকে ২০২৫ কোম্পানির রেভিনিউ দেখেন ২০১৯ ছিল এদের টোটাল সেল ৩,০০০ কোটি টাকা, সেটা ২০২৫ হয়ে গেছে সেল ৩৯,০০০ কোটি টাকা। ৬ বছরে প্রায় 13x সেল গ্রোথ করেছে কোম্পানি। আর যদি প্রফিট দেখেন ২০১৯ প্রফিট ছিল এদের মাত্র 63 crore, আর ২০২৫ কোম্পানির প্রফিট গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১,২০০ কোটি টাকা, মানে এখানে প্রায় 20x গ্রোথ। ৬ বছরে একটা কোম্পানির সেলস গ্রোথ হয়েছে মোটামুটি 13x, প্রফিট গ্রোথ হয়েছে মোটামুটি 20x। আর যদি কোম্পানির শেয়ার প্রাইস দেখেন তাহলে ৬ বছরে বেড়েছে মোটামুটি ১,০০০ টাকা থেকে ১৮,০০০ প্লাস, মানে 18x। মানে দুর্দান্ত একটা মাল্টিব্যাগার স্টক। এরকম একটা স্টক যেটা শেয়ার মার্কেটে মনে হয় ইনভেস্টরদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্টক হয়ে গেছে এই আফটার কোভিড। এই কোভিডের পর থেকে মনে হয় ২০২৫ পর্যন্ত। স্টকটির নাম হচ্ছে ডিকসন টেকনোলজি। আজকে আমি ডিকসন টেকনোলজি ডিটেলস আলোচনা করবো। যদি আপনি ডিকসন টেকনোলজি দেখেন মানে লাস্ট যদি ১-২ মাসে দেখেন স্টকটা প্রায় 40% ডাউন হয়ে গেছে, মানে ১৮,০০০ টাকার স্টক চলে এসেছে ১০,০০০ টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ ছিল মোটামুটি ১ লক্ষ কোটি টাকার উপরে, এখন কোম্পানির মার্কেট ক্যাপ মাত্র 60 থেকে 65,000 crore, মানে 40% গায়েব কোম্পানির থেকে। অনেক প্রচুর রিটেল ইনভেস্টর ডিকসন টেকনোলজির মধ্যে লাগাতার ইনভেস্ট করে গেছে লাস্ট ৪-৫ বছরে। প্রচুর রিটেল ইনভেস্টর ঢুকে গেছে এর মধ্যে। আজকে আমাদের অ্যাকচুয়ালি যে ডিকসন টেকনোলজি যে কারেকশন, যে 40% ডাউন হয়ে গেল, এটা কেন হলো? এটা কি নর্মাল কারেকশন, নাকি ডিকসন টেকনোলজির বিজনেস মডেলে ব্যবসার মধ্যে কোনো প্রবলেম চলে আসছে? যদি আপনি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে ডিকসন টেকনোলজি আপনার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মানে এই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত কি উচিত না সেটা আপনি নিজে পুরোপুরি জেনে যাবেন। যদিও মনে রাখবেন এটা কিন্তু কোনো বাই সেল রিকমেন্ডেশনের ভিডিও না, আমি কিন্তু কোনো বাই বা সেল রিকমেন্ড করি না। আমি শুধু কোম্পানির বিজনেসটাকে অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরি। চলুন তাহলে আমরা ডিকসন টেকনোলজি নিয়ে আলোচনা করি। ডিকসন টেকনোলজির বিজনেস মডেল কি দেখুন, আমরা দেখবো ডিকসন টেকনোলজির বিজনেস মডেল দেখবো এই মুহূর্তে ডিকসন টেকনোলজির অবস্থাটা কিরকম আছে আর ফিউচার স্কোপ কিরকম আছে। আপনি যদি ডিকসন টেকনোলজির বিজনেস মডেল দেখেন, এরা বেসিক্যালি হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারার বলতে পারে। এদের বিজনেস হচ্ছে B2B, মানে আমরা যত মোবাইল ইউজ করি অপো, ভিভো, শাওমি, মোটোরোলা, স্যামসাং এর যে গ্যালাক্সি, এই যে মোবাইলগুলো আমরা ইউজ করি এই মোবাইলগুলো কিন্তু সব ডিকসন ম্যানুফ্যাকচারিং করে, কিন্তু কোনো মোবাইলের মধ্যে কিন্তু ডিকসনের নাম দেখবেন না। ডিকসনকে কি হয়, এইসব যে এই যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে অপো বা ভিভো, শাওমি বা মোটোরোলা বা স্যামসাং, এরা কি করে ডিকসনকে অর্ডার দেয়, ভাই আমাকে এই দামের মধ্যে এই ফিচার্সওয়ালা মোবাইল বানিয়ে দাও। ডিকসন ওদেরকে বানিয়ে দেয়, তারপর এইসব কোম্পানিগুলি করে নিজেদের ব্র্যান্ড বসে বিক্রি করে। মানে ডিকসনের কাছে কোনো ব্র্যান্ড ভ্যালু নেই, এটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যে সব বড় বড় মোবাইল কোম্পানি রয়েছে ভিভো, মোটোরোলা বা স্যামসাং, এদের ডিকসন টেকনোলজি কি করে মোবাইল ম্যানুফ্যাকচারিং করে দেয়, তারপর এইসব কোম্পানিগুলো নিজেদের ব্র্যান্ড লাগিয়ে বিক্রি করে। আমাকে ডিকসন টেকনোলজির কাছে কোনো ব্র্যান্ড পাওয়ার নেই, এরা কিন্তু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের মতো আর কি, এরা জাস্ট মোবাইল ম্যানুফ্যাকচারিং করে। এই জন্য দেখুন ডিকসনে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন খুব কম, কারণ এরা বার্গেনিং করতে পারছে না। এদের কাছে কোনো প্রাইসিং পাওয়ার নেই। যদি তারা দাম বাড়িয়ে দেয় তাহলে সব কোম্পানিগুলি কি হবে, ডিকসনের কাছে অন্য কোম্পানিতে চলে যাবে। এরা ডিকসনের কম্পিটিটার্স রয়েছে, টাটা টেকনোলজি রয়েছে, টাটা রয়েছে, তারপরে আপনার টাটা ইলেকট্রনিক্স রয়েছে, তারপরে কার্বন মোবাইলস রয়েছে, প্রচুর রয়েছে, মাইক্রোম্যাক্স রয়েছে যারা মোবাইল ম্যানুফ্যাকচারিং করে, মাইক্রোম্যাক্স, কার্বন বা টাটা ইলেকট্রনিক্স। ডিকসনে কিন্তু এখানে কোনো ব্র্যান্ড ভ্যালু নেই বা বার্গেনিং পাওয়ার নেই। ডিকসন টেকনোলজির কাজ হচ্ছে এইসব বড় বড় ব্র্যান্ডের হয়ে এরা যেভাবে অর্ডার দেয় সেভাবে মোবাইল ম্যানুফ্যাকচারিং করে দেয়। আপনি যদি আফটার কোভিড দেখেন ডিকসনের বিজনেস
কিন্তু গ্রোথ দুর্দান্ত করে গেছে। যদি একবার ছোট্ট একটা এক্সাম্পল দেই, 2023 সালে ডিকসন টোটাল মোবাইল ম্যানুফ্যাকচারিং করছে 64 লাখ। 2023 সালে ডিকসন টেকনোলজি টোটাল মোবাইল ম্যানুফ্যাকচারিং করেছে 64 লাখ। এটা আপনি 2024-এ দেখেন সেটা বের হয়ে গেছে 1.5 ক্রোর, মানে এক বছরে ডাবলেরও বেশি। আর যদি 2025-এ দেখেন সেটা হয়ে গেছে মোটামুটি 3 কোটির মতো। 2023-এ টোটাল মোবাইল ম্যানুফ্যাকচারিং 2023-এ ডিকসন টোটাল মোবাইল ম্যানুফ্যাকচারিং করছে 64 লাখ, সেটা 2025-এ হয়ে গেছে প্রায় 3 কোটি, মানে 2 বছরের পরে 5x গ্রোথ মোবাইল ম্যানুফ্যাকচারিং এ। এইরকম দুর্দান্ত বিজনেস করে গেছে, যার ফলে কি হচ্ছে, মানে কোম্পানিকে যদি দেখেন আপনি লাস্ট প্রায় 3-4 বছরের কোম্পানি প্রত্যেক বছর যদি দেখেন 50%, 60%, 70%, 2024 থেকে 2025 100% সেলস গ্রোথ করেছে। মানে কোম্পানি লাগাতার 60%, 70%, 80%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে দুর্দান্ত প্রফিট গ্রোথ করে যাচ্ছে। এটা কন্টিনিউয়াসলি 2019, 20, 21, 22, 23, 24, 25 লাগাতার 6 বছরের এভাবে দুর্দান্ত গ্রোথ করে গেছে, যার ফলে কি ডিকসন স্টকটা কিন্তু মাল্টিপ্যাকার হয়ে গেছে। 2019 থেকে 2025 যদি পিরিয়ডে দেখেন 1000 টাকা স্টক পরে 18,000 হয়ে গেছে। মানে প্রত্যেক ইনভেস্টার যারা ইনভেস্টার ছিল হিউজ পয়সা কামিয়েছে ডিকসন টেকনোলজি থেকে। ডিকসন কি হয়ে গেছে এখন বিশেষ করে রিটেল ইনভেস্টারদের কাছে এটা একটা ওয়ান অফ দ্য ফেভারিট স্টক ডিকসন টেকনোলজি। এবার কি হয়েছে, লাস্ট যদি আপনি 2টি কোয়ার্টার থেকে দেখেন Q2, Q3, কি দেখা যাচ্ছে, ডিকসনের কিন্তু সেলস গ্রোথ কমে গেছে। যে ডিকসন 80%, 90%, 100% করে সেলস গ্রোথ করতো, সেটা আপনি Q2 তে দেখেন ডিকসনের সেলস গ্রোথ ছিল মাত্র 27 থেকে 28%। Q3 তে এসে আরো কমে গেছে। Q3 রেজাল্ট তো মানে সেলস গ্রোথ হয়েছে মাত্র 2%। বুঝতে পারছেন, একটা 50%, 60%, 70%, 100% গ্রোথ ইঞ্জিন চলে এসছে এখন 2%। যদি আপনি Q2 রেজাল্টটা দেখেন, Q2 কথা বলি, এবছরের Q2 রেজাল্টটা দেখেন, সেলস গ্রোথ করেছিল কত 28%, আর প্রফিট গ্রোথ কি দেখাচ্ছিল, প্রফিট একটা ট্যাক্স 82%, মোটামুটি 80% প্রফিট গ্রোথ ছিল Q2 তে। আপনার মনে হচ্ছে রেজাল্ট তো দুর্দান্ত রেজাল্ট করেছে ডিকসন, তারপরও শেয়ার এই অবস্থা হলো। Q2 তে এরা সেলস গ্রোথ করেছিল 28% আর প্রফিট গ্রোথ করেছিল 80%, নেট প্রফিট গ্রোথ। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল ঠিক রেজাল্ট নয়। আমি কেন বলছি, Q2 তে ডিকসন 80% সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করেছিল, টোটাল প্রফিট কত করেছিল 746 কোটি টাকা। তার মধ্যে আদার ইনকাম ছিল, মানে বিজনেসের বাইরে হয়তো কোনো প্রপার্টি বিক্রি করে বা কিছু করে এরা করেছিল টোটাল এরা 497 crore প্রফিট করেছিল। 500 কোটি টাকা ছিল আদার ইনকাম। টোটাল প্রফিট করেছে 746 কোটি টাকা, তার মধ্যে 500 কোটি টাকা ছিল আদার ইনকাম। তাহলে বিজনেস করে কি প্রফিট করেছিল, 746 মাইনাস 500, 246 কোটি টাকা, মানে 250 কোটি টাকা এবছরের Q2 তে ডিকসনের নেট প্রফিট ছিল বিজনেস করে। যদি গত বছরের দেখেন, গত বছরের টোটাল প্রফিট ছিল বিজনেস করে আদার ইনকাম বাদ দিয়ে Q2 তে 206 কোটি টাকা। তাহলে FY25 এর Q2 তে ডিকসনের মেন বিজনেস থেকে প্রফিট ছিল 206 কোটি টাকা, আর এবছরের Q2 তে ডিকসনের মেন বিজনেস থেকে প্রফিট হয়েছে 250 কোটি টাকা, মানে মোটামুটি 20% প্রফিট গ্রোথ করেছে। বুঝতে পারছেন 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন কোথায় চলে এসছে 20%। এবার যদি Q3 তে দেখেন, Q3 তে ডিকসনের প্রফিট গ্রোথ সেলস গ্রোথ হয়েছে কত 2%, আর প্রফিট গ্রোথ কত দেখাচ্ছে 68%। Q3 তে কত দেখাচ্ছে ডিকসনের প্রফিট গ্রোথ 68%, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল না। কারণ Q2 তে এবার Q3 তে কি হয়েছে, ডিকসন টোটাল প্যাট করেছে কথা প্রফিট 321 কোটি টাকা। যদি আপনি ভালো করে স্টেটমেন্টটা দেখেন, 321 কোটি টাকার মধ্যে আদার ইনকাম করেছে মোটামুটি 150 কোটি টাকা। বিজনেস ছাড়া হয়তো কোনো প্রপার্টি বেচে বা কোনো ফিক্সড ডিপোজিট থেকে ব্যাংকে আদার ইনকাম থেকে করেছে 150 কোটি টাকা। টোটাল প্রফিট করছে 321 কোটি টাকা, আর আদার ইনকাম কত 150 কোটি টাকা। তাহলে অ্যাকচুয়াল বিজনেস থেকে প্রফিট কত করলো 321 মাইনাস 150, 171 কোটি টাকা। যদি গত বছরের Q3 তে দেখেন, গত বছরের Q3 তে এখন 200 কোটি টাকার উপরে বিজনেস থেকে প্রফিট করেছিল। এই বছরে Q3 তে প্রফিট করেছে কত 171 কোটি টাকা। তার মানে কি প্রফিট ডিগ্রোথ হয়েছে, ডিক্লাইন করেছে। এবছরের Q3 তে ডিকসনের প্রফিট মাইনাসে চলে গেছে, 200 কোটি টাকার থেকে চলে এসেছে 171 কোটি টাকা, মানে 10 থেকে 15% প্রফিট ডাউন হয়ে গেছে। যে কোম্পানি এর আগে 70%, 80%, 100% করে প্রতি কোয়ার্টারে প্রফিট গ্রোথ করতো, সেখানে যদি লাস্ট 2টি কোয়ার্টার দেখেন ডিকসনের কিন্তু প্রফিটের অবস্থা খুবই খারাপ। Q2 তে ডিকসন প্রফিট করেছে মাত্র 20% এর মতো, আর Q3 তে এসে প্রায় 10 থেকে 15% প্রফিট ডিক্লাইন হয়ে গেছে।
তার ফলে কি হয়েছে দেখুন, ডিক্সনের শেয়ার সেই যে Q2 পর থেকে ডাউন হওয়া শুরু হয়েছে, সে 18,000 টাকার শেয়ার দেখুন ডাউন হতে হতে আজকে ডিক্সনের শেয়ার প্রাইস চলে এসেছে 10,000 টাকা। যে ডিক্সন লাস্ট 3-4 বছর ডিক্সনের প্রাইস টু আর্নিংস হয়েছিল 100, 120, 130, 140, সবসময় 100 এর উপর পিতে চলতো ডিক্সন, তবু কিন্তু শেয়ার মাল্টিপ্যাকার হয়ে গেছে। আজকে সে ডিক্সনের দেখুন 40-এ চলে এসেছে, 40। এটা 120, 130 স্টক চলে এসেছে 40। প্লাস Q2, Q3 দুটোরই কিন্তু রেজাল্ট খারাপ হয়ে গেছে। আজকে আমাদের অ্যাকচুয়ালি এটা হলো কেন? ডিক্সন এখন কোন জায়গায় চলেছে? সমস্যাটা কি হচ্ছে ডিক্সনের? ডিক্সনে দেখুন, ডিক্সনে আরেকটা জিনিস কিছু, ডিক্সনের গাইডেন্স। ডিক্সন যদি এই মুহূর্তে এদের টোটাল রেভিনিউ দেখেন, মোটামুটি লাস্ট টোটাল রেভিনিউ এখন এই মুহূর্তে মোটামুটি 48,000 কোটি টাকার মতো। ম্যানেজমেন্ট FY25 কি গাইডেন্স দিয়েছিল যে নেক্সট 2 ইয়ার্স এদের টোটাল FY25 এর রেভিনিউ ছিল মোটামুটি 38,000 কোটি টাকার মতো। ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল নেক্সট 2 ইয়ার্সে মানে FY27 এর মধ্যে এদের রেভিনিউ 1 লক্ষ কোটি টাকা হয়ে যাবে, 1 লাখ করোড়। এখন ম্যানেজমেন্ট কি বলছে যে এই 1 লক্ষ কোটি টাকা রেভিনিউ হতে 3 থেকে 4 বছর সময় লাগবে। তাহলে এই মুহূর্তে ডিক্সনের রেভিনিউ হচ্ছে 48,000 কোটি টাকা। যদি নেক্সট 3 ইয়ার্সে 1 লাখ কোটি টাকা রেভিনিউ হয়, তাহলে CAGR কত হবে? 20%। তার মানে ডিক্সন এখন 20% গ্রোথ ইঞ্জিন হয়ে যাচ্ছে, যেটা ডিক্সন ছিল 60%, 70%, 80% সেলস গ্রোথ ইঞ্জিন, যেটা ডিক্সন কত হয়ে যাচ্ছে? 20% সেলস গ্রোথ ইঞ্জিন। তাই ম্যানেজমেন্ট গাইডেন্সটা কতটা কমিয়ে দিল, যে 1 লাখ কোটি টাকা রেভিনিউ কত ছিল FY27-এ, সেটা এখন FY28 বা FY29-এ হতে পারে। মানে 40% গাইডেন্স ছিল FY27-এ 40% করে গ্রোথ করবে, সে গাইডেন্স কমিয়ে ম্যানেজমেন্ট করে দিল 20% গ্রোথ ইঞ্জিন হয়ে গেল ডিক্সন। প্লাস মোবাইল, এদের তো মেন, এদের কিন্তু রেভিনিউর মেন 85 থেকে 90%, এদের 90% রেভিনিউ আসে মোবাইল ম্যানুফ্যাকচারিং থেকে, বাকি যেটা 10% আসে কনজিউমার ইলেকট্রনিক্স, ফ্রিজ, এসি, টিভি, এলইডি টিভি এসব বানায়। এদের মেন বিজনেস হচ্ছে মোবাইল। মানে 2023 থেকে 2025 মানে 2023 থেকে কিন্তু কোম্পানি পুরো মোবাইলের প্রতি এরা মেন ফোকাস হচ্ছে মোবাইল বিজনেস। 2023 থেকে 2025 যদি দেখেন, তাহলে এরা কিন্তু লাগাতার মোবাইলের প্রতি কিন্তু এদের বিজনেসটাকে নিয়ে চলে গেছে। মানে পুরো এখন বলতে পারেন পুরো মোবাইল ফোকাসড কোম্পানি। ডিক্সন এখন হচ্ছে পুরো মোবাইল ফোকাসড কোম্পানি, এদের পুরো জড়ি হচ্ছে মোবাইলের উপরে। এবার ডিক্সনের প্রবলেমটা কি হয়েছে? ডিক্সনের আজকে এই যে বিজনেসের সমস্যাটা কি হয়েছে, আমরা এখন ডিক্সনের প্রবলেমগুলো দেবো। ডিক্সন টেকনোলজির প্রবলেম কি? প্রথম প্রবলেম হচ্ছে যেটা ডিক্সনের ফার্স্ট প্রবলেম, এদের যে ক্লায়েন্ট কনসেন্ট্রেশনটা খুব বেশি। মানে এদের যে পুরো রেভিনিউটা আছে, অ্যাকচুয়ালি এদের বিজনেসের 90 থেকে 95% রেভিনিউ মোবাইল থেকে আসে, মোবাইল ম্যানুফ্যাকচারিং করে। আর এদের কি হয়, এদের কাস্টমার কনসেন্ট্রেশনটা খুব বেশি, মানে 3-4টা কাস্টমার এদের মেন, মোটোরোলা, ভিভো, শাওমি, এদের থেকে এদের হিউজ রেভিনিউ এখান থেকে চলে আসে। বিশেষ করে মোটোরোলা, এদের নাম্বার 1 কাস্টমার আছে মোটোরোলা। এদের রেভিনিউর মোটামুটি 35% আসে মোটোরোলার মোবাইল বানিয়ে। এবার রিসেন্ট মোটোরোলা কি করেছে, Q2 থেকে মোটোরোলাকে সমস্ত মোবাইল ডিক্সনকে দিয়ে বানাতো। রিসেন্ট মোটোরোলা কি করেছে, এরা কিছুটা বিজনেস দিয়ে দিয়েছে কার্বনকে, ডিক্সনের কম্পিটিটর। কার্বনও কি করে, কার্বন মোবাইল, এরা হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, এরা ওপো এরকম বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ম্যানুফ্যাকচারিং করে দেয়। মোটোরোলা কি করেছে, কিছুটা অর্ডার ডিক্সন থেকে সরিয়ে দিয়ে দিয়েছে কার্বন, যার ফলে কি হয়েছে, ডিক্সনের বিজনেসের ভলিউমটা কমে গেছে। এই জন্য ডিক্সন কি হয়েছে, ডিক্সনের গাইডেন্স ছিল কি, এই 2026-এ মোটামুটি এরা 4.4 crore, মানে 4.5 কোটির মতো মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে। 4,40,00,000 মোবাইল ম্যানুফ্যাকচারিং গাইডেন্স ছিল ম্যানেজমেন্টের, সেটা কিন্তু গাইডেন্স কমিয়ে দিয়েছে। এরা বলছে 38 থেকে 40, মানে 3.8 থেকে 4, 3,80,00,000 থেকে 4 কোটির মতো এরা মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে, যেটা গাইডেন্স ছিল হচ্ছে 4,40,00,000। ম্যানেজমেন্ট কিন্তু নাম্বার অফ মোবাইল মানে মোবাইলের ভলিউমের গাইডেন্সও কমিয়ে দিয়েছে। এটা ডিক্সনের সব থেকে বড় সমস্যা, যে মোটোরোলার মতো কোম্পানি, যেটা ডিক্সনের নাম্বার 1 কোম্পানি, মানে ডিক্সনের টোটাল রেভিনিউর মোটামুটি 35% মোটোরোলার থেকে আসতো, সে মোটোরোলা কি বলেছে, ডিক্সনের যে ওরা ডিক্সনের যে অর্ডার দিত তার অর্ধেক অর্ডার কিন্তু তারা দিয়ে দিয়েছে কার্বনকে। এটা কিন্তু ডিক্সনের সব থেকে বড় রেড ফ্ল্যাগ, মানে এদের কম্পিটিটর চলে এসছে মার্কেটে। তারপরে কি হয়েছে, টাটা টেকনোলজিস চলে এসছে মার্কেটে মোবাইল ম্যানুফ্যাকচারিং। যেমন টাটা টেকনোলজিও দেখুন, ওপো এরকম আরো শাওমি, এদের হয়ে কিন্তু এরাও চলে এসছে মোবাইল ম্যানুফ্যাকচারিং। আমি ডিক্সনের এখন কম্পিটিশনটা বেড়ে গেল। টাটা টেকনোলজি, টাটা ইলেকট্রনিক্স, কার্বন মোবাইলস,
মাইক্রোম্যাক্স, এরা কিন্তু সবাই এখন ডিকসনের কম্পিটিটর। প্রথম প্রবলেম হচ্ছে মোটরোলার অর্ডার কমে হয়ে যাওয়া। নাম্বার 2 যেটা সমস্যা হয়েছে, এই যে আমাদের যে মোবাইলগুলো আমরা ইউজ করি, যেগুলো নর্মাল মোবাইল, যেগুলো যে স্মার্ট মোবাইল, যেগুলো 15,000, 20,000, 22,000 টাকা যে মোবাইলগুলো, স্যামসাং, অপো বলেন, ভিভো বলেন, মোটরোলা বলেন, এইসব মোবাইলের মেন জিনিসটা কি? মেমোরি চিপস। একটা মোবাইলের মোটামুটি 25 থেকে 30% কস্টিং চলে যায় এর উপরে, মেমোরি চিপসের উপর। লাস্ট 1.5-2 বছর থেকে কি হচ্ছে, ইন্ডিয়াতে চলছে এখন এআই বুমিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো বুমিং চলছে, সব জায়গায় ডাটা সেন্টার বসছে, টাওয়ার বসছে এআই এর। আর এসব ইন্ডাস্ট্রিতে কি লাগে? ডাটা সেন্টার, এআই তে লাগে, মেমোরি চিপস লাগে। মানে মেমোরি চিপসের ডিমান্ড প্রচুর বেড়ে গেছে এআই ইন্ডাস্ট্রিতে, যার ফলে কি যে এআই এর প্রাইস, মেমোরি চিপসের যে প্রাইস প্রচুর বেড়ে গেছে। বলছে নেক্সট 2 থেকে 3 মাসের মধ্যে হয়তো মেমোরি চিপসের প্রাইস আরো 30% বেড়ে যাবে। এই হারে মেমোরি চিপসের দাম বেড়ে যাচ্ছে। এবার মেমোরি চিপসের দাম বেড়ে যাতে কি হচ্ছে, মোবাইলের কস্টিং বেড়ে যাচ্ছে। আর মোবাইলের কস্টিং বাড়াতে ডিকসনের কি যে প্রফিট মার্জিনটা কমে যাচ্ছে, মোবাইলের প্রাইসও বেড়ে যাচ্ছে। আর যেহেতু মেমোরি চিপসের দাম বাড়াতে একটা মোবাইল 14 থেকে 15,000 টাকা, 19,000 টাকা, 20,000 টাকা হয়ে যাচ্ছে, যার ফলে মোবাইলের কিন্তু ডিমান্ডও কমে যাচ্ছে, স্মার্ট ফোনের কিন্তু সেলও কমে যাচ্ছে। যার ফলে মোটোরোলা বা ভিভো এসব কোম্পানি ডিকসন অর্ডারও কম দিচ্ছে, কারণ মোবাইলের ডিমান্ড কমে যাচ্ছে। মেমোরি চিপসের দাম বাড়াতে মোবাইলের দাম বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু মোবাইলের ডিমান্ডও কমে যাচ্ছে। আর এই যে মেমোরি চিপসের দামটা কিন্তু নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে কমার কোনো সম্ভাবনা নেই। কারণ যত এআই গ্রোথ করছে না, এআই ডাটা সেন্টার গ্রো করছে, এদের কি লাগে? এদেরও কিন্তু ওটা লাগে, মেমোরি চিপস লাগে। মানে এরপরে কি মেমোরি চিপসের সাপ্লাই চেনের সমস্যা হয়ে যাচ্ছে, মানে এরপরে মেমোরি চিপস শর্ট হয়ে যাবে মার্কেট। যেহেতু মেমোরি চিপস ম্যানুফ্যাকচারিং করে না, চায়না থেকে, বাইরে থেকে সব আউটসোর্সিং করে, এই জন্য কিন্তু মেমোরি চিপসের দামটা সমানে বেড়ে যাচ্ছে। আর মেমোরি চিপসের দামটা সমানে বেড়ে যাওয়াতে কিন্তু ডিকসনের প্রচুর প্রবলেম হয়ে গেছে, কারণ মোবাইলের ডিমান্ডই কমে যাচ্ছে। বুঝতে পারল সেকেন্ড প্রবলেমটা কি? আর থার্ড সব থেকে বড় প্রবলেম হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং এর অ্যাকচুয়ালি এদের যে প্যাট মার্জিন খুব কম, 2 থেকে 2.5% প্যাট মার্জিন থাকে ডিকসনের। যেহেতু লাস্ট 2 বছর থেকে গভর্নমেন্টের কি চলছিল, 2-3 বছর থেকে পিএলআই স্কিম চলছিল, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, মানে যারা বড় স্কেলে ইন্ডিয়াতে মোবাইল ম্যানুফ্যাকচারিং করছে, গভর্নমেন্ট তাদেরকে ভালো একটা ইনসেন্টিভ দিত, মোটামুটি 4 থেকে 5% ইনসেন্টিভ দিত। এই ইনসেন্টিভ পাওয়াতে কি হতো, ডিকসন টেকনোলজির প্রফিট মার্জিনে বুম হতো। মোটামুটি এই 2% প্রফিটটাই মোটামুটি 3%-এর কাছাকাছি চলে যেত। এবছর কি হবে, 2026-এর মার্চের পর থেকে এই পিএলআই স্কিমটা বন্ধ হয়ে যাবে, মোবাইল ম্যানুফ্যাকচারিং যে পিএলআই স্কিমটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে কি হবে, ডিকসনের কিন্তু আবার প্রফিট মার্জিনে হিট হবে, মানে প্রফিট মার্জিনটা আরো কমে যাবে। মার্কেট কিন্তু এই জিনিসটাকে খুব ভয় পাচ্ছে। আর একটা হচ্ছে, যেহেতু মোবাইল ম্যানুফ্যাকচারিং মানে প্যাট মার্জিন অনেকটা কম, ওই জন্য ডিকসন কি করছে লাস্ট 2 বছর থেকে, চাইনিজ যেহেতু কিছু কিছু চাইনিজ কোম্পানির সাথে এটা কম্বাইন করে ইন্ডিয়াতে মোবাইলের যেহেতু কম্পোনেন্টস রয়েছে, যেমন ডিসপ্লে বা ক্যামেরা মডিউল, সেগুলো ম্যানুফ্যাকচারিং করার ইউনিট পাঠাচ্ছে। এর জন্য ডিকসন কিন্তু অলরেডি 2 বছর থেকে ইনভেস্ট করাও শুরু করে দিয়েছে। লং চেয়ারের মতো যে আমেরিকাতে চাইনিজ একটা কোম্পানি আছে লং চেয়ার, এদের সাথে কম্বাইন করে এরা কি করছে, ইন্ডিয়াতে মোবাইলের যত কম্পোনেন্টস, যেমন ডিসপ্লে বা ক্যামেরা মডিউল, এগুলোর মধ্যে ডিকসন ম্যানুফ্যাকচারিং এর ইউনিট করার প্রোগ্রাম শুরু করে দিয়েছে। এটা করলে কি হবে, এদের অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়বে। কারণ এতদিন ডিকসন কি করছে, সব চায়না থেকে নিয়ে আসতো, ডিসপ্লে, ক্যামেরা মডিউল আর যত কম্পোনেন্টস আছে সব চায়না থেকে আউটসোর্সিং করতো, করে এরা অ্যাসেম্বল করতো। এখন ডিকসন কি চেষ্টা করছে, যে এই ডিসপ্লে বলুন বা ক্যামেরা মডিউল বলুন, ওগুলোকে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করবে, চাইনিজ কোম্পানির সঙ্গে টাই আপ করে, তাহলে কি হবে, এদের প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। খুব সুন্দর প্ল্যানিং ছিল ডিকসন, কিন্তু সমস্যা কোন জায়গায়, সমস্যা এখন এরা গভর্নমেন্টের কাছ থেকে পারমিশনই পায়নি, ছাড়পত্রই মিলেনি। যেহেতু চাইনিজ কোম্পানি, ইন্ডিয়ার সঙ্গে চায়নার ঝামেলা চলছে, এই জন্য গভর্নমেন্ট এখনো এটা ছাড়পত্র দেয়নি, যার ফলে কি হচ্ছে, এদের অলরেডি ইনভেস্ট করে বসে আছে, কিন্তু এখন গভর্নমেন্ট থেকে এরা এখনো পারমিশনই পাচ্ছে না। এটা একটা কিন্তু ডিকসনের সব থেকে বড় রেড ফ্ল্যাগ বলতে পারেন। এই জন্য ডিকসন কি করতে যাচ্ছে, এরা এখন বলছে যে মোবাইলের সাথে সাথে এরা আরো এদের বিজনেসটাকে, প্রোডাক্টটাকে ডাইভার্সিফাইড করতে যাচ্ছে, মানে কনজিউমার ইলেকট্রনিক্স, ফ্রিজ, এসি, টিভি, এলইডি টিভি, এসবের দিকে যেতে যাচ্ছে। কিন্তু কি হচ্ছে, এদের এসব দিকে চলে যায়, বাকি যে কনজিউমার ইলেকট্রনিক্স ফিল্ডে যখন কিন্তু হিউজ কম্পিটিশন রয়েছে, মানে ব্যাপক কম্পিটিশন রয়েছে,
পিজিএল এর মতো কোম্পানি রয়েছে, আম্বর এন্টারপ্রাইজ, ইপাক ডিউরেবল, প্রচুর কোম্পানি রয়েছে। ওখানে কিন্তু ওটা আরো টাফ বেশি, কনজিউমার সেক্টরটা ওখানে কিন্তু ও বিজনেসটা আরো বেশি সিগলিক্যাল, আর ওখানে কম্পিটিশন আরো বেশি। তাহলে বুঝছেন মার্কেট ডিকসন টেকনোলজিকে কেন এত পানিশ করেছে? কারণ ডিকসন টেকনোলজি ফিউচার প্রবলেমটা দেখা যাচ্ছে, এই প্রবলেমটা কিন্তু হিউজ। 1 নম্বর প্রবলেম কি হচ্ছে, গভর্নমেন্টের পিএলআই স্কিম 2026 মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এবার পিএলআই স্কিম বন্ধ হলে কি হবে? এবার গভর্নমেন্ট থেকে 4 থেকে 5% তো ইনসেন্টিভ সেটা পাবে না। আর ইনসেন্টিভ না পেলে কি হবে, এদের প্যাট মার্জিন এফেক্ট করবে। অ্যাকচুয়ালি এটা এমনিতেই খুব লো মার্জিন বিজনেস, 2% বিজনেস আছে, 2% প্যাট মার্জিন থাকে। এই পিএলআই পাওয়ার ফলে এদের এই মার্জিনটা মোটামুটি 3% কাছাকাছি চলে যায়। 26 মাসে এটা বন্ধ হয়ে যাবে, তাহলে এদের মার্জিনটা কিন্তু আবার কমে যাবে। 2 নম্বর কি, এদের ক্লাউড, এদের যে কাস্টমার রয়েছে না, ক্লায়েন্ট কাস্টমার কনসেন্ট্রেশনটা খুব বেশি, মানে 3-4টা কাস্টমারের উপর এদের বিজনেস। এদের সব থেকে মেন কাস্টমার হচ্ছে মোটোরোলা, মানে মোটোরোলার সঙ্গে 30 থেকে 35% বিজনেস। আর মোটোরোলা কি করছে, এদের অর্ধেক অর্ডারটা দিয়ে দিয়েছে কার্বনকে, যার ফলে ডিকসনের অর্ডার কমে গেছে। এখন মার্কেটে কি হয়েছে, টাটা ইলেকট্রনিক্স চলে এসছে, এরা এখন শুরু করছে মোবাইল ম্যানুফ্যাকচারিং করা। এরা অলরেডি অপো, শাওমির মোবাইল ম্যানুফ্যাকচারিং করছে। ডিকসনকে এটা নিয়ে কিন্তু মার্কেটকে ভয় পাচ্ছে, বুঝা গেল। আর একটা কি সমস্যা হচ্ছে, মেমোরি চিপস সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে। লাস্ট 1 থেকে 1.5 বছর ইন্ডিয়া থেকে ইন্ডিয়া পুরো এআই নিয়ে আগাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ শুরু করেছে ইন্ডিয়াতে। সব ডাটা সেন্টারে টাওয়ার ফাওয়ার সব বসছে। এআই তে কি লাগে, ডাটা সেন্টার এআই কি লাগে, মেমোরি চিপস লাগে। মানে এখন ইন্ডিয়াতে হিউজ ডিমান্ড মেমোরি চিপসের। আর ইন্ডিয়াতে মেমোরি চিপসকে বানায় না, সব বাইরে থেকে আউটসোর্সিং করে, যার ফলে মেমোরি চিপসের দাম ফটাফট বেড়ে যাচ্ছে। মানে বলছে এখন যে দাম আছে, নেক্সট হয়তো মার্চের মধ্যে আরো 30% বেড়ে যেতে পারে। এই মেমোরি চিপসের দাম বাড়ার ফলে কি মোবাইলের কস্টিং বেড়ে যাচ্ছে। একটা 15,000 টাকার মোবাইল 19,000 20,000 টাকা হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু ডিকসনের প্রফিট মার্জিন আরো হিট হবে। আর প্লাস মোবাইলের এত বাড়াতে দেখবেন লাস্ট 2-3 মাস থেকে কিন্তু মোবাইলের ডিমান্ডও কমে গেছে। মানে আগে যে মোবাইলের ডিমান্ড ছিল, সেই মোবাইলে কিন্তু ডিমান্ডও কমেছে, মোবাইলের সেলটাও কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু একটা ডিকসন টেকনোলজির সব থেকে বড় রেড ফ্ল্যাগ। আর একটা বড় রেড ফ্ল্যাগ কি, এরা যে চাইনিজ কোম্পানির সাথে টাই আপ করে যে মোবাইলের যে কম্পোনেন্ট গুলো, মেমোরি, তারপরে আপনার ক্যামেরা মডিউল বা ডিসপ্লে গুলো ম্যানুফ্যাকচারিং করার প্ল্যান করছিল, এতদিন ধরে এগুলো চায়না থেকে নিয়ে আসতো, নিয়ে এসে ডিকসন শুধু অ্যাসেম্বল করতো। এদিকে ওদের প্রফিট মার্জিন খুব কম থাকতো। যদি ওরা ইন্ডিয়াতে কম্পোনেন্টস গুলো ম্যানুফ্যাকচার করতে পারে, প্রফিট মার্জিন বেড়ে যাবে। এই জন্য 2-1টা চাইনিজ কোম্পানির সাথে টাই আপ করে ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং এর প্ল্যান শুরু করছে। কাজও শুরু হয়ে গেছে, প্রচুর ইনভেস্টও করে দিয়েছে। সমস্যা হচ্ছে গভর্নমেন্টের পারমিশন, চায়নার সঙ্গে না ঝামেলা, এই জন্য গভর্নমেন্ট কিন্তু এখনো কোনো পারমিশন দেয়নি। আর পারমিশনটা কবে পাবে, 6 মাস পরে পাবে, না 1 বছর পরে পাবে, না 2 বছর পাবে, তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে বুঝতে পারছেন ডিকসন কতগুলো প্রবলেমের মধ্যে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, দেখুন ডিকসনের যে গাইডেন্স তারা কমিয়ে দিয়েছে। এদের গাইডেন্স কি ছিল, 2025 এদের টোটাল রেভিনিউ ছিল 38,000 কোটি টাকা। ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল 2027 এর মধ্যে এটা 1 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। এটাকে ম্যানেজমেন্ট বাড়িয়ে দিয়েছে, বলছে এটা 2028 হতে পারে, 2029 হতে পারে। যদি 2029 এর 1 লক্ষ কোটি টাকা রেভিনিউ করে, তাহলে তো ডিকসন এখন 18 থেকে 20% গ্রোথ ইঞ্জিন হয়ে গেল। প্লাস এই যে মোবাইল ম্যানুফ্যাকচারের গাইডেন্সটা কমিয়ে দিয়েছে। এদের গাইডেন্স ছিল 2026 এরা মোটামুটি 4.5 কোটির মতো মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে, এটা এখন ম্যানেজমেন্ট কমিয়ে দিয়েছে। কমিয়ে কি বলেছে, মোটামুটি 3,80,00,000 মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে। 27 গাইডেন্স কমিয়ে দিয়েছে। 27 গাইডেন্স ছিল এরা মোটামুটি 6.5 কোটির মতো মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে। এখন কি বলছে এরা, 2027 আমরা 5.5 থেকে 6 কোটি মোবাইল ম্যানুফ্যাকচারিং করবো। তার মানে কি, আমি কালকে কনকল রেকর্ডিং শুনছিলাম, ম্যানেজমেন্টের কনফিডেন্সও কমে গেছে। চারপাশের সিনারিওটা যা হচ্ছে, সেদিন ডিকসনের জন্য খুব একটা ভালো না। আর ডিকসন যে হারে গ্রোথ করছিল, যে স্পিডে গ্রোথ করছিল, সে স্পিডে কিন্তু পুরো ব্রেক লেগে গেছে। ব্রেক লাগার কারণ কি, ডিকসনের বিজনেস মডেলেই প্রবলেম হয়ে গেছে। এই যে পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু ডিকসনের গ্রোথটাকে কমিয়ে দিচ্ছে। এই জন্য ডিকসন ম্যানেজমেন্ট এবার কি বললো কনকলে, যে এর জন্য এখন এদের তো মেন রেভিনিউটা মোবাইল থেকে আসে, 90 থেকে 94% মোবাইল থেকে আসে। এরা এখন ধীরে ধীরে যাচ্ছে ডাইভার্সিফাইড করে দিতে, মানে ফ্রিজ, এসি, টিভি, এলইডি টিভি, এসব আরো কনজিউমার ইলেকট্রনিক্স সব এরা এখন বিজনেস করবে। ওখানে কিন্তু খুব একটা সোজা হবে না, কারণ ওখানে আরো হিউজ কম্পিটিশন রয়েছে। পিজিএল, ইপ্যাক ডিউরেবল, আম্বর এন্টারপ্রাইজ, আরো অনেক কোম্পানি রয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স। বুঝা গেল ডিকসন টেকনোলজি এখন প্রবলেমটা কোন জায়গায় চলে এসছে। তাহলে এখন রিটেল ইনভেস্টরদের কি করা উচিত? আমি তো কোনো বাই সেল রিকমেন্ড করছি না,
আমি কিন্তু এই মুহূর্তে ডিকসন টেকনোলজি ইন্টারেস্টেড নই। যদিও ডিকসন টেকনোলজির পি 120 থেকে নেমে 40 হয়েছে, আর আমাদের রিটেল ইনভেস্টর কি হয় জেনারেলি, যখনই কোনো কোম্পানির পি সস্তা হয়ে যায় এরা এটাকে বিশাল অপরচুনিটি মনে করে। যখন কোনো কোম্পানি শেষ হতে থাকে তখন আমরা রিটেল ইনভেস্টর সেই কোম্পানিটাকে সাহারা দিয়ে দেয়। আমার হয় পি সস্তা হয়ে গেলে কিন্তু স্টকটা খুব অ্যাট্রাকটিভ, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার ডিকসন টেকনোলজিকে একদমই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। তার কারণটা হচ্ছে ডিকসনের বিজনেসে কিন্তু এখন অনেকগুলো প্রবলেম দেখা যাচ্ছে। আপনারাও দেখুন, স্টাডি করুন। থ্যাংক ইউ।